মুসলমান নানা চাচারা বলতেন কুই যাবেন আমাদের সাইয়া যাবেন, কিন্তু যখন উত্তাপ তৈরি হচ্ছে কখনো কখনো ঢাকা থেকে মুসলিম লীগের লোকজন এসে রাত্রিবেলা আল্লাহু আকবার বলে স্লোগান দিচ্ছে, ক্ষীণ কণ্ঠে বন্দে মাতরম স্লোগান শোনা যাচ্ছে। আমাদের কখনো রাত্রিবেলায় বাড়ি ছেড়ে জঙ্গলে চলে যেতে হচ্ছে, মায়েরা সুটকেস নিয়ে গয়নাগাটি নিয়ে জঙ্গলে চলে যাচ্ছেন, লোকজন এই তরোয়াল হাতে পাহারা দিচ্ছে আমাদের লোকজন। এইরকম যখন উত্তাপ তৈরি হচ্ছে তখন আমাদের মুসলমান নানা চাচারাই বললেন যে অমুক আমার ছোট পিসিমা এবং আমাকে, আমার ছোট পিসিমা আমাদের বড় পিসিমা দুজন আমাকে দত্তক নিয়েছেন, ছোট পিসিমাকে নিয়ে আমাকে বলে নিয়ে হিন্দুস্তানে কোথাও পাঠিয়ে দেয়। একদিন ভোর রাত্রে আমরা নৌকো করে বেরিয়ে পড়লাম, নৌকো করে ওই মানিকগঞ্জ হয়ে আদিচা ঘাট হয়ে স্টিমারে চড়লাম, গোয়ালন্দে এসে পৌঁছলাম। গোয়ালন্দে সে হিন্দুস্তানি কুলিরা একটা ঝাঁপিয়ে পড়লো আমাদের ওপর, সেইটা আমাদের দখল করে নিল। না, বিপদ নয়, তারা আমাদের মালপত্রগুলো বলে ট্রেনে পৌঁছে। অন্ধকারের মধ্যে ট্রেন বালুর ওপর রেল লাইন পাতা, আমরা দৌড়চ্ছি তাদের হাত ধরে। মা, ছোট মা বলতাম ছোট পিসিমাকে, হাত ধরে কোনো রকমে হাতর পাতর করে তারা আমাদের ট্রেনে চড়েছে। জায়গা নেই, তবু ওই হিন্দুস্তানি কলিরাই টাকার বিনিময়ে আমাদের জন্য জায়গা রেখে দিয়েছে। অন্ধকার কামরাতে উঠেছি, ঠাসা কামরা, টের পাচ্ছি প্রচুর মানুষ, আলো নেই। তারপর যখন আলো জ্বললো, মিটমিটে হয়তো 45 ওয়াটের আলো, ভাঙা চোরা অজস্র মুখ, সব দেশ ছেড়ে আসছে। ভাঙা চোরা মুখ কাঁদছে, চোখের জল শুকোয়নি, বাচ্চারা কাঁদলে বাবা ধমকাচ্ছে, মায়েরা বললাম চুপ কর। সেই রাত্রিটা আমি বলতে পারব। তারপরে ভোরবেলায় সারা রাত জাগলাম, জ্যোৎস্না ছিল, আবছা আবছা গ্রামের দৃশ্য ছুটে ছুটে চলে যাচ্ছে। দর্শনা বলে একটা স্টেশনে সবাইকে দান করানো হলো, সার্চ করা হলো যে আমরা পাকিস্তানের কোনো সোনার অলঙ্কার নিয়ে পাওয়াচ্ছি। এবং অদ্ভুত সে মেয়েদের নামিয়ে মেয়ে পুলিশ পাকিস্তানে তারা সার্চ করলো। তারও একটু ওষুধ ছিল, টাকা পয়সা দিয়ে কিছু সুবিধা। আমার কাকা শহরে ছিলেন, কাকা সব জানতেন, ফলে আমার মায়ের গায়ে তারা হাত দেন, ছোট পিসিমার গায়ে হাত দেন। তারপরে সে আলাদাতে এসে পৌঁছলাম ভোরবেলা। তারপরে দেখুন, ব্যক্তিগত জীবনে আমি যাব না। আমি তো একজন, কি বলবো ইংরেজিতে যাকে বলে সাকসেস স্টোরি, আমি মোটামুটি দাঁড়িয়ে গেছি, কিন্তু আমার পাশে অজস্র জীবন নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, মরে গেছে, ওখানেই মরেছে, পথে আসতে মরেছে। যে ছবিগুলো মনোনরা যে আর্কাইভ করেছে, দেখবে যে ছবিগুলো রাস্তা দিয়ে সার সার শিশু কাঁধে, বোঝকা কাঁধে, সুটকেস কাঁধে, সার সার মানুষের মিছিল, ট্রেনের ছাদে মানুষের মিছিল, কেমন? এর মধ্যে কত মেয়েদের সম্মান নষ্ট হয়েছে, প্রাণ গেছে, উদ্বাস্তু শিবিরে ভয়ঙ্কর দুর্গতির মধ্যে দিন কাটিয়েছে। সেই সমস্ত ইতিহাস ওরা নিশ্চয়ই রক্ষা করছে। দিল্লিতেও একটা দেশভাগের আর্কাইভ হয়েছে, সেগুলোকে তোমরা পাবে, তোমরা যারা জানতে চাইবে, দেখতে চাইবে, সেই ভয়ঙ্কর অতীতটার দিকে মুখ ফিরিয়ে যারা দেখতে চাইবে, জানতে চাইবে। অনেকে চায় না, অনেকে চায় না। সাহিত্যের কথা বলল, আমি সাহিত্যের কথা বললো যে স্বাগতা বললো যে পশ্চিম পাকিস্তান, ওই যে টোমাটেক সিং এর গল্পটা কিন্তু আমরা পড়েছিলাম। সীমান্তে সে চিৎ হয়ে শুয়ে পড়ল, আমাকে ট্রেনে নাও, কোন দিকে? আমি ট্রেনে। সীমান্ত টোমাটেক সিং এর অসাধারণ গল্প, বা খুশবন্ত সিং এর ট্রেন
পাকিস্তান কিষাণ চন্দ্রের অজস্র গল্প আছে, এই সমস্ত। তো এগুলো আমি মধ্যে যাবো না। সাহিত্যের কথা, চলচ্চিত্রের কথা সঞ্জয় খুব ভালো করে বলবে। চলচ্চিত্রের দুরকমই ছিল, যে আমরা যখন চলে এলাম পশ্চিম বাংলায়, এই প্রতিক্রিয়ার কথা কলকাতা স্বপ্নরাগ আর 00 স্মারক কলেজের বিভিন্ন বিভাগ এই আলোচনা চক্র ঠিক করছে। আমি সেই জন্য বলছি যে অসাধারণ এই গুরুত্বপূর্ণ আলোচনা, একটা ছোট, যারা দেশভাগের কথা খানিকটা রূপকথার মতো বলে জানো, তারা এই আলোচনার মধ্যে দিয়ে এই ভয়ঙ্কর বাস্তবটার থেকে একবার উঁকি মারতে পারে। একটা প্রতিরোধ ছিল যে এই আমরা পশ্চিমবাংলার লোকেরা, যাদের আমরা ঠাট্টা করে ঘটি বলতাম, আমরা বাঙাল, পশ্চিমবাংলার লোকেরা ছিল দিকে প্রচুর চাকরি বাকরি ছিল, বাজারের জিনিসপত্র খুব সস্তা। এই আইসে খাইছে বলে লোকগুলো এসে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিল, যা পায় তাই নেয়, বাঙাল পুঁটি মাছের কাঙাল, এই সমস্ত কথা হলো। বা আমরা শুনতাম খড়গপুরে এইটা লোক সাহিত্য যারা পড়ে তারা, বাঙাল মনুষ্য নয়, উড়ে এক জন্তু। উড়িয়াদেরও ধরে নেওয়া হবে, কেন জানি না, কেবল উড়ে এক জন্তু, লাফ দিয়ে গাছে চড়ে, ল্যাজ নাই কিন্তু। যেমন আমরা বাঙালরা একটু মৃদু প্রতিবাদ করবার চেষ্টা করতাম, বাঙাল মনুষ্য নয়, দেবতার তুল্য, ঘটিটি বুঝিবে বাঙালির মূল্য। এইসব এই মজার দিকগুলো আমি বলছি। ও বলবে ঋত্বিক ঘটকের কথা, ঋত্বিক মানে উন্মাদ ছিল, দেশভাগ তাকে যন্ত্রণায় বিদ্ধ করেছিল ঋত্বিক। আবার উল্টো দিকে অ্যাডজাস্টমেন্টের একটা চেষ্টা করছে, পশ্চিমবঙ্গের লোকেদের সঙ্গে অ্যাডজাস্টমেন্টের। ওরা এই শুনে 74.5 বলে একটা ছবি হয়েছিল, তাতে মাসিমা মালপোয়া খান এবং উত্তম কুমার, সুচিত্রা হচ্ছে বাঙাল মেয়ে, উত্তম কুমার হচ্ছে ঘটি, এই দুজনের ভালোবাসা। এবং আরেকটা ছবি ছিল সঞ্জয় প্রেমেন্দ্র মিত্রের, ওরা থাকে ওধারে ছবি। আর ভানু বন্দ্যোপাধ্যায়কে তোমরা নিশ্চয়ই দেখেছ, এখন দেখো, ভানু বন্দ্যোপাধ্যায় বাঙাল মূর্তিমান, ইনকার্নেট বাঙাল আর কি। এই ভানু বন্দ্যোপাধ্যায় হাসাচ্ছেন লোক তা নয় শুধু, যে আমি ব্যবসায়িক পাল নই, রাতা মহিপাল তার বংশ, এই বলতেন পশু পরিবার বলে একটি ছবিতে, সেটাও সঞ্জয় নিশ্চয়ই জানে। কিন্তু এই ভানু বন্দ্যোপাধ্যায়ের কাজটা, এই সমাজবিজ্ঞান বিভাগ আছে, সমাজবিজ্ঞানের একটা কাজ। ভানু বন্দ্যোপাধ্যায় লোককে হাসিয়ে, পশ্চিমবাংলার মানুষকে হাসিয়ে, ওরা থাকে ওধারেও ছিলেন, 74.5 ছিল, পশ্চিমবাংলার মানুষের বাঙালিদের একটা গ্রহণীয়তা, বাঙালগুলো খুব খারাপ লোক, যেমন মজার লোক, হাসায়, এই একটা অ্যাকসেপ্টেন্স যাকে বলে, সেই গ্রহণীয়তা তৈরি করেছিল ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো লোকেরা। এবং তার ফলে ওই অ্যাডজাস্টমেন্ট, পরে ঘটি বাঙালের বর্তমানের পর বরিশালের কোণে বলে নাটকও হয়েছিল, অনেক কিছু হয়েছিল, এই অ্যাডজাস্টমেন্টটা হয়েছে এবং আস্তে আস্তে আমরা পরস্পরকে গ্রহণ করেছি। কিন্তু লড়াইয়ের একটা জায়গা তৈরি হয়েছে। বাঙালরাও অনেকে বলতো অতিরিক্ত করতো, যে আমাদের জমিদারি ছিল, নিজেদের পুকুরের ইলিশ মাছ খেতাম আমরা, এরকম সব কথাবার্তা বলা হতো। নারকেল বাগান ছিল, সুপুরি বাগান ছিল, ঘোড়ার সালে ঘোড়া, হাতির সাথে হাতি ছিল, এই সমস্ত অতিরিক্ত কথা কেউ কেউ বলতে হয়তো। আবার এদিকেও এক অসুবিধে ছিল, গ্রহণ করতে অসুবিধে ছিল। তার মধ্যে থেকে একটা অ্যাডজাস্টমেন্টের চেষ্টা শুরু হলো, সঞ্জয় সেগুলো ফিল্মের ক্ষেত্রে বলছে। আর একটা লড়াই উদ্বাস্তু কলোনিগুলো, সেগুলো সমাজবিজ্ঞান বিভাগ নিশ্চয়ই সংগ্রহ করছে, আমার কাছে সংগ্রহে কিছু আছে। কিভাবে নেতাজি নগর কলোনি তৈরি হল, কিভাবে গাঙ্গুলি বাগান কলোনি তৈরি হল, এই কলোনিগুলোর মধ্যে আমি দেখেছি ইতিহাস পড়তে পড়তে, যে জমিদার লোক
তারা দুপুরবেলায় এসে কলোনিতে কোনো রকমের দুটো বাঁশের থাম দিয়ে একটা 3-4টে একটা ছাউনি দিয়ে গেল। রাত্রিবেলা এসে জমিদারের লাঠিয়াল সেগুলো আবার মাটিতে মিশিয়ে আবার ওই তারা এসে আবার বাঁশের ছাউনি খাড়া করলো এবং লাঠি দিয়ে খাড়া হয়ে রইল। আস্তে আস্তে জমিদারের লোকেরা জঙ্গলে বসে যাচ্ছে, জঙ্গলে গেছে উদ্বাস্তুরা, জঙ্গলে তারা বাস তৈরি করবার চেষ্টা করছে, কিন্তু জমিদারের লোকেরা জঙ্গলের দখল নিতে পারে। কিন্তু আস্তে আস্তে তাদের লড়াইয়ের কাছে জমিদারের লোকেরা মানে বশ মানতে বাধ্য হলো এবং সরকারও অবশ্যই উদ্বাস্তুদের পক্ষে বিধানচন্দ্র রায় বলেছিল যে হ্যাঁ এভাবে পারো দখল করে নাও, জমিদারি প্রথা আমরা লুপ্ত করবো, যে জমিদারদের আমরা খুব একটা সাহায্য করব না। এই লড়াইগুলো উদ্বাস্তু কলোনিগুলোর ইতিহাস যদি তোমরা পড়ো নিশ্চয়ই, পরে রাজনীতি বিজ্ঞানের বিভাগ, সমাজ বিজ্ঞানের বিভাগ তারা জোগাড় করেছে, নিশ্চয়ই মননের কাছেও আছে। এই কলোনিগুলোর ইতিহাস, তার ইতিহাসটা একটু অন্যরকম। এই লড়াই করে করে যে তারা প্রথমে, এবং এই সেই ইতিহাসগুলোর মধ্যে একটা মানে মিল কি, উদ্বাস্তুরা প্রথমে এসে একটি ছাউনি, মাথার উপর ছাউনি, তারপর একটু পেটে ভাত কি করে পাওয়া যায়, যেমন কি কাজ, আচ্ছা ঠিক আছে মাছ বিক্রি করতে হয়, মাছই বিক্রি করবো, বাজারে বসে যাবো, যেমন রাস্তায় তরি তরকারি নিয়ে বসে যাবো, তারপরে বাচ্চাদের লেখাপড়া করে, তারপরে একটা এই খড়ের ছাউনিতে একটা স্কুল করবে, এবং তারপরে দেখবে এই অভিঘাতের মধ্যে পড়বে এই সময়ে পশ্চিমবাংলা বোধহয় কয়েকশো স্কুলে ৭৫ বছর হচ্ছে। এই হিসেবটা যদি করো, অনেকগুলো কলেজেরও হবে এরকম ৫০-৬০ বছর, যে এই স্কুলগুলো ৭৫ বছর হচ্ছে কেন? কারণ ওই সময়ে এই উদ্বাস্তুরা এসে পড়বার ফলে অজস্র স্কুল স্থাপিত হয়েছিল। এবং আমি যাই নাকতলা স্কুলে সেদিন গেলাম ৭৫ বছর, বাংলাদেশ স্কুলে ৭৫ বছর। এটা একটা ইম্প্যাক্ট পশ্চিমবাংলার শিক্ষা চিত্রটাও করবে। এইরকম বলতে বলতে আমি যেটা ব্যক্তিগত একটা কথা দিয়ে শেষ করব, আমার এটা লিখেওছি আমি, পূর্ব বাংলার লোকেরাও জানে, পশ্চিম বাংলার লোকেরাও জানে, আমি যমজ সন্তান। আমার একদম সমবয়সী একটি বোন ছিল। আমার আগে মায়ের পেট থেকে আমি বেরোই, বোনটি পরে বেরোয়। বোনটি যে বেরোয় সেটাও সবাই টের পায়নি। কাঁথা কাপড়ের মধ্যে একটা মেয়ের কান্না শুনে ছুটে গিয়ে দেখেছে আরেকটি শিশু। আমাকে ছেলেকে নিয়ে একটু মাতামাতি হচ্ছিল, শিশু সন্তান, পুত্র সন্তান হয়েছে, মেয়েটিকে লক্ষ্য পড়েছে, কাঁথা কাপড়ের মধ্যে যা অবহেলিত পড়েছে। চমৎ শিশু, কিন্তু আমরা দু দেশের বাসিন্দা হয়ে গেল। আমি পশ্চিমবাংলায় চলে এলাম, লেখাপড়া করে অনেকের সাহায্যে উদ্বাস্তু স্কুলে লেখাপড়া করেছি, উদ্বাস্তুদের জন্য তৈরি কলেজেই পড়েছিলাম, তারপরে বিশ্ববিদ্যালয় ইত্যাদি। আর সে ওখানে চাষি ঘরের বউ হয়ে থেকে গেল। কেন না, আমি তো দত্তক পুত্র। আমি যে বলি, আমার দুই পিসিমার বিয়ে হয়েছিল একজনের সঙ্গে, দুই পিসিমা দাঁড়িয়ে ছোট মা আমাকে পোষ্য নিয়েছিলেন 3 মাসে। তারা চলে এলেন, তারা একটু সচ্ছল পরিবার ছিল, তারা চলে এলেন। আমার মোটামুটিভাবে লড়াই হয়েছে, লড়াই করে করে আমার মোটামুটিভাবে একটা জায়গা। কিন্তু আমার যে পরিবার, আমার বাবা জন্মদাতা মারা গিয়েছিলেন 1948-এ। আমার পরিবারে আমার এক দাদা, আরেক ভাই এবং সেই বোনটি জমন, তারা অন্যের আশ্রয়ে। বাবা মারা গেছে, প্রথমে মামা বাড়িতে গেল। মামা বাড়িও খুব একটা সুবিধা করল, ঢাকাতে মামা বাড়ি। তখন মা, আমার এক মাসিমা, তারা একটা এই কাজের কারখানায় কাজ নিলেন, আমার দাদাও কাজ নিলেন, ছোট ভাইটি
জিনিসপত্র ফেরি করতে লাগলো রেলগাড়ি। তারপর একটা আশ্রমে সে পড়বার সুযোগ পেল। আর মামা দেখলেন 12 বছরের মেয়ে আমার বউ গরগ্রহ বড় হয়ে যাবে, এদেশে ভয়ঙ্কর বিপদ, তাকে বিয়ে দিয়ে দিলেন এক চাষি গেরস্থের সঙ্গে, ঢাকা জেলার চাষি গেরস্থের সঙ্গে। তো সেই বোন রয়ে গেল ওখানে। আমার অন্য পরিবার, ঢাকা দাদা, ভাই এবং মা, তিনি চলে এলেন, তারা চলে এসে দাদা পুলিশ কনস্টেবল হলেন। ভাইকে অবশ্যই আমি এসে লেখাপড়া শিখিয়ে সে কলেজের প্রিন্সিপাল হয়ে রিটায়ার করেছে। আমার দাদা পুলিশ কনস্টেবল হিসেবে। এইগুলো হচ্ছে ব্যক্তিগত অভিজ্ঞতা। আমি এখানে এসে ভারতে 143 নম্বর ভিআইপি, ভাইস চ্যান্সেলররা সঙ্গে ওরা জানে না বোধ, যে আমি বম্বে এয়ারপোর্টে দেখেছিলাম যে ভিআইপিদের একটা তালিকা আছে। ভিআইপিদের তালিকা সবচেয়ে উপরে হচ্ছেন রাষ্ট্রপতি, তারপরে চিফ জাস্টিস, তারপরে প্রধানমন্ত্রী, মন্ত্রী ইত্যাদিরা। এই তালিকায় আমাদের ভাইস চ্যান্সেলর আমি দেখছিলাম এরোপ্লেনে এয়ারপোর্টে ভিআইপি রুমে আমাদের তালিকায় 143 নম্বর নাম ভাইস চ্যান্সেলর। তোমরা অধ্যাপক অধ্যাপিকা যারা ভাইস চ্যান্সেলর হওনি এখনো, তারা ইয়ে করে নাও তোমরা কত নম্বর আছে। তো আমি পশ্চিমবাংলার ভাইস চ্যান্সেলরের কথা বলছি না, তাদের অবস্থাটা সত্যি খুব করুণ। যাই হোক, তো আমি দেখেছিলাম, আমি তো ভিআইপি তালিকায় দিয়েছি আমার বোন চাষি গেরস্থের বউ হয়ে সেখানে সে তার স্বামীও মারা যায়, সন্তানও মারা যায়, নাতি নাতনিদের সঙ্গে সে ছিল। আমার সঙ্গে 30 বছর পরে তার দেখা হলো। সে একবার এসেছিল পশ্চিমবাংলায়, তারপরে ফিরে গিয়েছিল। 30 বছর পরে 2012 সালে আমার সঙ্গে তার দেখা হয়। তার ভাই, যমজ ভাই, যমজ বোন। সেটাই হচ্ছে গ্রামে তাকে দিদা বলতো, মুসলমানরাও তাকে খুব শ্রদ্ধা করতো, জমি জমা দেখতো। এই যে আমার পরিবারটা, আমার ব্যক্তিগত আমার যমজ বোন, সেটা বিচ্ছিন্ন হয়ে গেল, এটা নিয়ে আমি লিখেছিলাম, ঢাকার প্রথম আলো বলে একটা কাগজে লিখেছিলাম। তো সেটাতে পড়ে বাংলাদেশের মানুষ খুব অভিভূত হয়েছে এবং তারা আমাকে প্রত্যেক যোগাযোগ করেছে। কেউ এসে হাতে একটা ডায়েরি দিয়ে গেল, হিন্দু মুসলমান নির্বিশেষে, প্রশ্ন করতো কেন তাহলে দেশভাগটা হলো, কেন? তোমরাই জিজ্ঞেস করো, যে কথাটা বলে শেষ করবো সেটা হলো যে দেখো, এই উদ্বাস্তু সমস্যা সবাই বলেছে যে একদল হচ্ছে স্বপ্ন দেখতে যায় অন্য দেশে, কিন্তু সারা পৃথিবীতে সেই ইহুদিদের দেশের ত্যাগ থেকে, সেই নোয়ার সময় থেকে, তারা আগে থেকে কেমন সেই চলছেই উদ্বাস্তু হওয়া। তারা পৃথিবীতে এখন প্যালেস্টাইনিয়ানরা হচ্ছে, ভিয়েতনাম যুদ্ধের সময় ভিয়েতনামের লোকেরা নৌকোতে করে পাড়ি দিত, তাদের বোট পিপুল বলা হতো। সারা পৃথিবীতে চলেছে উদ্বাস্তু সমস্যা, শুধু আমাদের নয়। এবং তার ফলে ভালো হয়নি তা নয়। ভালোটা কি না, পৃথিবীটা এখন একরঙা দেশ কিছু পাবে না। সমস্ত শুধু সাদারা বলবে আর দেশটা শুধু সাদাদের নেই আছে। ইংল্যান্ড আসে আগের মতো নেতাদের জন্য, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ভারতীয় হয়ে গেছে। আমেরিকাতেও প্রায় ভারতীয়রা ভাইস প্রেসিডেন্ট হয়ে দাঁড়াতে গেছে। কেমন সারা পৃথিবীর রং বদলাচ্ছে। তার পেছনেও অজস্র মানুষের ধ্বংস, অজস্র জীবনের ধ্বংস, বিশেষ করে মেয়েরা তো দুর্বল, আর শিশুদের প্যালেস্টাইনের যুদ্ধে হাজার হাজার শিশুকে হত্যা করা হয়েছে। এবং দুপক্ষে ওদিকেরও গল্প আছে। আমি যে পাড়াটায় এসে খড়গপুরে বাস করলাম, সেখানে তো একটা ভাঙা মসজিদ আমি পেলাম, ওই ছেড়ে চলে গেছে। এই মসজিদের পরে একটা হিন্দুস্তানি এসে দখল করে একটা প্রাইমারি স্কুল করলো, পাড়ায় একটা লাইব্রেরি হল। এই গল্পও আছে।
ওখানকার গল্প, সেটা হাসান আজিজুল হকের গল্পে খানিকটা পাবে, যেমন নানান ধরনের গল্পে তোমরা পাবে। অনেকের গল্প, সেলিনা হোসেনেরও কিছু গল্প আছে গল্পে পাবে, আখতারুজ্জামান ইলিয়াসের গল্পে পাবে পাবে দুদিককার গল্প, দুদিককার সত্য। সাধারণ মানুষের কষ্ট, নেতারা তো সুখে থাকে। যে নেতাদের তাড়াহুড়োর জন্য দেশটা ভাগ হলো, তারা তো মজাতেই ছিলেন, খুব মজাতে ছিলেন কিনা আমি জানি না, কিন্তু নেতারা সুখেই থাকে। সাধারণ মানুষের সমস্যা হয়, আবার হয়তো একটা এলোমেলো হয়ে গিয়ে একটা ছিদ্র হওয়ার, কিন্তু সারা পৃথিবীটাই খুব অস্থিরতার মধ্যে আছে। তোমরা নতুন যুগের ছেলে মেয়ে, তোমরা দেখো এই অস্থিরতাটা কাটাতে পারো কিনা। এই কথা বলে এই আলোচনা চক্রের সাফল্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবে।